এসএসসি হিসাব বিজ্ঞান তোমাদের পাঠ্য বইয়ের লেনদেন অধ্যায়ের আজকে তৃতীয় নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে হিসাব সমীকরণের উপর প্রভাব, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ই সমীকরণটি প্রমাণ করো। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিও, কারণ ওখানে এ সমান সমান এল প্লাস ই সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। তাহলে তোমরা ওগুলো যদি একটু ভালো করে দেখো তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমরা আগে ঘরটা একটু ভালো করে দেখে নাও, কারণ ঘরটা অনেক ইম্পর্টেন্ট, অনেক শিক্ষার্থী ঘর থাকতে পারে না। দেখে নাও ঘরটা। প্রথমে দেখবে তারিখ দিবে, তারপরে উদ্বৃত্ত দিবে, তারপরে এখানে এ মানে সম্পদ দিবা, তারপরে এল দিবা দায়। সম্পদের ঘরে 4টা ঘর দিবা, সবসময় 4টা ঘর দিবা। আমি 2টা ঘর দিছি কারণে আমি যে অঙ্কটা করাবো ওখানে ঘর 2টা লাগবে, তোমরা 4টা দিয়ে করবা পরীক্ষায়। তারপরে এল অর্থাৎ দায়ের ঘর দিবা 2টা, মাঝখানে একটা সমান চিহ্ন দিবা। তারপরে ই মালিকানা সত্ত্বর ঘরে তোমরা মালিকানা সত্ত্বর ঘর দিবা একটা। এখানে 4টা উপাদান থাকে, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝবা, কারণ মালিকানা সত্ত্বের মধ্যে 4টা উপাদান থাকে, মূলধন, আয় থাকে, ব্যয় থাকে, উত্তোলন থাকে। তারপরে একটা মন্তব্যের ঘর দিবা। তারপরে এখানে একটা মাঝখানে সমান চিহ্ন থাকবে, কারণ এই টাকার উদ্বৃত্তর সাথে এই টাকা এই দুটোর যোগের উদ্বৃত্ত কি থাকতে হবে, মিল থাকতে হবে, না হলে তোমার অঙ্কটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আর এখানে দেখো আমি যে ঘরগুলো আগে এঁকে ফেলছি ওগুলো তোমরা কখনো আঁকবে না, তোমরা শুধু এতটুকু পর্যন্ত আঁকবা। এগুলো আমি আঁকছি কারণ আমার সুবিধার্থে এগুলো আমি এঁকে ফেলছি। আচ্ছা আমরা এখন তোমাদের অঙ্কটা সলভ করবো। অঙ্কটা হচ্ছে যে তোমাদের পাঠ্য বইয়ের এই 1 নম্বর সৃজনশীল রিফাত এন্টারপ্রাইজ, ওই অঙ্কটার গ নাম্বার হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, আমরা ওইটা কি করব, সমাধান করব। আচ্ছা আমরা প্রথম একটু পড়ে দেখি। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠান ঘটনাগুলি সংঘটিত হয়েছে। আচ্ছা দেখি, ডিসেম্বরের 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। বলতেছে যে রিফাত এন্টারপ্রাইজে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন 5 লক্ষ টাকা এটা কে দিছে, মূলধন দিছে। তাহলে মূলধন কোথায় যায়, মালিকানা সত্ত্বের মধ্যে যায়। তা আমরা লিখে ফেলি কত লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আচ্ছা আমরা মূলধনের জায়গায় 5 লক্ষ টাকা লিখে ফেলছি। একটা লেনদেন দুই পাশে সবসময় প্রভাব বিস্তার করে, মাঝে মাঝে 3 পাশেও করে, কিন্তু দুই পাশে বেশি করে, এক পাশে কখনো না, 2 পাশে বা 3 পাশে করতে হবে। এখন আরেক পাশ কোথায় করবে, দেখো ব্যবসায়ী যখন মূলধন দিছে, মূলধন দেওয়ার সাথে সাথে ব্যবসায়ী নগদ অর্থের আগমন ঘটছে কিনা, অর্থাৎ সম্পদ বাড়াইছে, নগদটাকে বাড়াইছে। এখন এই তো নগদ একটা কি সম্পদ, আমরা এখানে নগদ লিখবো। নগদ কত টাকা, 5 লক্ষ টাকা। এটা হচ্ছে 1 তারিখের এন্ট্রি, ডিসেম্বরের 1 তারিখ। তাহলে 1 তারিখে দেখলাম আমরা 5 লক্ষ টাকা নগদে বৃদ্ধি পেল, আর 5 লক্ষ টাকা মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেল। তাহলে এখন আমরা উদ্বৃত্ত নামাবো। প্রত্যেকটা এন্ট্রির উদ্বৃত্ত নামাতে হবে, না হলে এই তোমার অঙ্কটা তুমি সঠিকভাবে করতে পারবে না। উদ্বৃত্ত নামাতে হবে, অর্থাৎ উদ্বৃত্ত বলতে উপরের অঙ্কগুলোকে, অর্থাৎ উপরে যে সংখ্যাগুলো আছে ওগুলো যোগ বিয়োগ করে নিচে নামা। এখন আমার এখানে কোনো অঙ্ক নয়, তাহলে আমরা 5 লক্ষ টাকা নিচে নামাই ফেলবো, এইটাও নামিয়ে ফেলবো। আমাদের কাজ শেষ, 1 নম্বর এন্ট্রির কাজ শেষ। এখন আমরা 2 নম্বর এন্ট্রি দেখব। 3 তারিখে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যবসায়ী কি করছে, ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটা কি করছে, ব্যাংক হিসাব খুলছে। 50,000 টাকা রেখে একটা কি করছে, ব্যাংক হিসাব খুলছে। আচ্ছা ব্যাংক আমার জন্য একটা কি সম্পদ, মাথায় রাখতে হবে। এখন আমার এখানে নগদ টাকা 50,000 টাকা চলে গেছে না, আমার নগদ থেকে 50,000 টাকা বিয়োগ করে দিব। এই ব্র্যাকেট চিহ্ন মানে হচ্ছে যে বিয়োগ, ব্র্যাকেট চিহ্ন মানে কি বিয়োগ, মাথায় রাখবা। আর এখন এটা এখানে নগদকে হ্রাস করছে। এখন এই সম্পদটা অর্থাৎ এন্ট্রিটা আরেক দিকে যাবে না, কোন দিকে যাবে, এটা কি এখানে যাবে, এখানে কখনো যাবে না। এটা কি ব্যয় হয় না, এটা আমার জন্য একটা সম্পদ কমছে, আরেকটা সম্পদ বাড়ছে, আরেকটা সম্পদ কি বাড়ছে, ব্যাংক বাড়ছে। তাহলে ব্যাংক আমার জন্য একটা কি সম্পদ, সেই জন্য আমরা ব্যাংকের এখানে একটা কি লিখবো, ঘর লিখবো, একটা ঘর লিখবো, মাথায় রাখবে। তাহলে আমরা এখানে 50,000 টাকা এখানে কমাইছে, আমার 50,000 টাকা ব্যাংকে বাড়াইছে, তাহলে প্লাস আকারে লিখবো আমরা। আর কাজ নেই, এটা কি এখানে কাজ আছে না, এখানে তো আমি একটা জিনিস লিখে নেই, মন্তব্যের ঘরে এখানে 1 তারিখেরটা হবে মূলধন আনায়ন,
যেহেতু মূলধন আছে সেজন্য এটি কি হয়ে যাবে মূলধন আনয়ন। আর দেখো মন্তব্যের ঘরে শুধু যেগুলো মালিকানা সত্ত্বকে বা হ্রাস বা বৃদ্ধি করবে, অর্থাৎ যেগুলো মালিকানা সত্ত্বের মধ্যে যায় ওগুলাতেই তুমি মন্তব্য লিখবা, আর গুলাতে নয়। যেমন দেখো এখানে আমরা 3 নাম্বার তারিখে এটার সাথে এটা গেছে, কিন্তু এটা কি মালিকানা সত্ত্বের গেছে না, সেজন্য আমরা এখানে কি মন্তব্যের ঘরে কোনো কিছু আঁকবো না। এখন আমরা আবার উদ্বৃত্তে চলে আসি। 5 লক্ষ থেকে 50,000 মাইনাস দিলে 4,50,000 টাকা। আর এদিক থেকে এটার সাথে যোগ বিয়োগ না, এটা নেমে যাবে, এটাও নেমে যাবে। উদ্বৃত্ত মানে সব কিছু যোগ বিয়োগ করে নামিয়ে দিতে হবে। 5 লক্ষ টাকা, ঠিক আছে। 5 লক্ষ টাকা না, বেশি সময় যাচ্ছে। 5 লক্ষ টাকা। আচ্ছা, এখন আমরা ডিসেম্বরের 5 তারিখেরটা দেখবো। ধারে পণ্য ক্রয় করছে 25,000 টাকা। আমি আগের ক্লাসে বলছিলাম কোনো কিছু যদি ধারে ক্রয় বা বিক্রয় করা হয় তাহলে সেখানে দেনাদার বা পাওনাদার জন্মাবে। এখন এখানে ক্রয় করছে, তাহলে অবশ্যই কি জন্মাবে? পাওনাদার জন্মাবে। তাহলে পাওনাদার আমার জন্য একটা কি দায়, আমরা এখানে পাওনাদারের একটা ঘর লিখে ফেলবো, পাওনাদার দায় একটা পাওনাদারের ঘর লিখে ফেলবো, লিখলাম পাওনাদার। এখন দেখো আমার পাওনাদার কত টাকা পাবে আমার থেকে? 25,000 টাকা পাবে। এই তো এখানে এসো, এটা ডিসেম্বরের 3 তারিখ ছিল, আর এটা ডিসেম্বরের কত তারিখ? 5 তারিখ। আমার দায় কত টাকা বাড়লো, অর্থাৎ পাওনাদার কত টাকা বাড়লো? 25,000 টাকা বাড়লো। আমার 25,000 টাকা কিসে বেড়ে গেল? পাওনাদারে বেড়ে গেল। অর্থাৎ ব্যবসায়ের মধ্যে আমার পাওনাদার আমার 25,000 টাকা আমার থেকে পাবে, সেজন্য আমার পাওনাদার কি করছে? বাড়ছে। আচ্ছা, এখন আমি ক্রয় করছি, যে ক্রয় এটা আমার জন্য একটা কি ব্যয় না? ব্যয় না। আমার কি নগদ অর্থ গেছে? নগদ অর্থ যায় নাই প্রিয়। নগদ অর্থ যদি যাইতো তাহলে আমরা এখান থেকে কি করতাম? মাইনাস করতাম। আমাদের নগদ অর্থ কিন্তু যায় নাই, আমরা টাকাটা পরে দিব, যে পরে। তাহলে এটা আমার জন্য একটা ব্যয়। এই দেখো, ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে আসছে, কি আকার আসছে? মাইনাস আকারে। তাহলে আমরা এখান থেকে কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে 50,000, এবং আমরা উদ্বৃত্ত নামাই। এটা কত? 5 লক্ষ। 5 লক্ষ থেকে যদি 25,000 বিয়োগ দিই, 5 লক্ষ বিয়োগ 25,000, তাহলে আসলো 4,75,000 টাকা। 4 লক্ষ কত? 75,000 টাকা। এটা আমরা কি করলাম? ক্রয় করলাম। এটা আমরা কি করলাম? ক্রয় করলাম। সেখানে আমরা লিখে দেবো ক্রয়। তারপর এটা 25,000 টাকা বরাবর নেমে যাবে, এটাও বরাবর নেমে যাবে, এটাও বরাবর নেমে যাবে, কারণ এগুলোকে কি করে নাই? প্রভাব বিস্তার করে নাই উদ্বৃত্ত। এখন আমরা কত এন্ট্রি দেখবো? 7 নাম্বার এন্ট্রিটা দেখবো। নগদে পণ্য বিক্রয়। বিক্রয় করলে কি হয়? আয় হয়। তাহলে আমার নগদ টাকা কোথায় ঢুকছে? ব্যবসার মধ্যে ঢুকছে। কত টাকা ঢুকছে? 45,000 টাকা। আমরা লিখে ফেলবো, এটা কয় নাম্বার তারিখ? 7 নাম্বার তারিখ। 45,000 টাকা আমার কোথায় ঢুকছে? ব্যবসার মধ্যে ঢুকছে। তাহলে বিক্রয় আমার জন্য একটা কি আয়। দেখো আয় এখানে আছে, কি করা কি আছে? যোগ আকারে আছে। আমরা মালিকানা সত্ত্বের মধ্যে 45,000 কি করে দিব? যোগ করে দিব। একদম ইজি না? তাহলে এটি কি হলো? আয় হলো। মাথায় রাখবা, যেগুলো এই মালিকানা সত্ত্বকে প্রভাব ফেলবে সেগুলো মন্তব্যের করে আসবে, আর কোনো কিছু আসবে না। এখন আমরা যোগ বিয়োগ করবো। 4,50,000 আরেকটা শূন্য আসবে না। হ্যাঁ, 50,000, 4,50,000 সাথে 45,000 কি করব? যোগ করবো। তাহলে আমাদের আসবে 4,95,000 টাকা। আমরা নামিয়ে দিই 4,95,000 টাকা। আর এদিকে 50,000 টাকা আমরা বরাবর নামিয়ে দিব, নামিয়ে দিলাম। এদিকে 25,000 টাকা বরাবর নামিয়ে দিব। এদিক দিয়ে 4,75,000 সাথে আমরা 45,000 কি করব? যোগ করব। তাহলে আমাদের আসবে 5,20,000 টাকা। 5 লক্ষ কত? 20,000 টাকা। আচ্ছা, আমরা আমাদের শেষ এন্ট্রিগুলো দেখব। 1 তারিখে কি বলা হয়েছে? 8 তারিখে বলা হয়েছে যে
এই 8 তারিখ না, সরি 10 তারিখে বলা হয়েছে মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন, এটা উত্তোলন, এটা কি হবে না, লেনদেন হবে না, কারণ এটা মালিক ব্যক্তিগত প্রয়োজনে করছে। 15 তারিখে এটা দেখবো 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, ফরমাইশ দিছে, তাহলে এটা কি নয়, লেনদেন নয়। তারপর 20 তারিখে দেখো পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, পাওনাদারকে টাকা পরিশোধ করছে, তাহলে আমার আগে পাওনাদার বৃদ্ধি ছিল, এখন পাওনাদার কি করে গেছে, কমে গেছে। কত টাকা কমছে, 15,000 টাকা। এটা পাওনাদার আমার 15,000 টাকা কি হয়ে গেছে, কমে গেছে, কমা দিচ্ছি। তাহলে পাওনাদারকে 15,000 টাকা দিতে গিয়ে আমার নগদ থেকে 15,000 টাকা বিয়োগ হয়ে গেছে। দেখো আমার নগদ টাকা 15,000 টাকা চলে গেছে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করবো, এটা 20 তারিখের এন্ট্রি, 4,95,000 বিয়োগ 15,000, তাহলে আসবে 4,80,000 টাকা। কত আসবে, 4,80,000 টাকা। আর এটা 50,000 টাকা বরাবর নেমে যাবে। তার 25,000 থেকে 15,000 গেলে আর থাকে কত, 10,000 টাকা। আর এটা থাকবে 5,20,000 টাকা একই। এখন আমরা এটা যোগ করে এখানে বসাবো, এটা যোগ করে এখানে বসাবো। তাহলে 4,80,000 সাথে যদি 50,000 যোগ করি আমার আসবে 5,30,000 টাকা। এটার সাথে এটা যোগ করলে 5,20,000 সাথে 5,10,000 যোগ করলে কত, 5,30,000 টাকা। এটার সাথে দেখো আমাদের ডান পাশের সমীকরণের সাথে বাম পাশের সমীকরণ কি হয়ে গেছে, মিলে গেছে, তাহলে উত্তরটা সঠিক। আর যদি এখানে যদি না মিলে তাহলে উত্তরটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তোমার প্রশ্নটার উত্তরটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝছো। যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করিও। আর যদি আরো এরকম ভিডিও পেতে চাও আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।